হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ধমক দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের জামিন মঞ্জুর করেছে আদালত। সকালে হবিগঞ্জের সদর থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সনি আহমেদ। সনি, এই ঘটনা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেলা 10টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টিভির বিচারক আব্দুল মান্নান না আরে কেউ পুলিশ চাইতেছে না, সবাই সবাই পিছিয়ে যান। ভাই তুমি দাঁড়াও, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও। আরে পুলিশ চাইতেছে না, লাইভ হইতেছে, কেমন দাঁড়ান, লাইভ হইতেছে, লাইভ হইতেছে, পুলিশ তো বাইতেছে না। ভাই 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 একটু দাঁড়াও, আরে একটা শট লই যাই। আরিফ ভাই, আপু এখানে আরিফ ভাই চলা ভাই, একটা মাহাদি, একটু মাহাদি দিয়ে দাও ভাই, আমরা বাইরে যাই প্লিজ, এখানে না ভাই, প্লিজ রোডে আপনারা যান, আপনারা রোডে আপনারা আমরা আগে যাই, এই রোডে চল চল, এই রাবি লাইনে আরেকটু সামনে লেগে ভাই, দূরে দূরে মামা সরো আরে বে ফুটে সামনে দিতে আপনি গুস্তা উনি ওনার সাথে তারা স্লোগান দিয়ে বক্তব্য আদালত চত্বর ত্যাগ করছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মাহাদি হাস্যজ্জ্বল অবস্থায় আদালত চত্বর থেকে বের হয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাহাদি হাসান কিছুক্ষণ আগেই বেলা 10টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আব্দুল মান্নান ওনাকে 200 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। জামিন মঞ্জুর করার পর তিনি আদালতের যে কার্যক্রম স্বাক্ষর করা সহ যাবতীয় কার্যক্রম শেষ করে তিনি আদালত চত্বর ত্যাগ করছেন। তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, পাশাপাশি এনসিপি সহ ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে তিনি মূলত আদালত চত্বর এখন ত্যাগ করছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা গতকাল থেকে অর্থাৎ সন্ধ্যা 7টায় যখন মাহাদি শায়েস্তানগর একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ, এরপর থেকে কিন্তু মাহাদির যে অনুসারীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান নিয়ে মাহাদির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তার মুক্তি চান। পরবর্তীতে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ আহমেদ জানান যে রাতেই বিশেষ আদালত বসিয়ে তাকে মুক্ত করা হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিচারক না থাকায় আদালতটি বসানো সম্ভব হয়নি। পরবর্তীতে সকাল 7:20 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব যে মাহাদি হাসানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আব্দুল মান্নানের আদালতে নিয়ে আসা হয়। বেলা ঠিক 10টায় আদালতের কার্যক্রম শুরু করা হয়। আদালতের কার্যক্রম শুরুর পর 200 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বৃন্দাবন কলেজের পাশের রাস্তা দিয়ে তিনি কিন্তু শহরের দিকে অগ্রসর হচ্ছেন মিছিল সহকারে। তার সঙ্গে নেতাকর্মীরা রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান জামিনে মুক্তি পেয়ে আদালত চত্বর ত্যাগ করে এখন মিছিল সহকারে তারা শহরের দিকে অগ্রসর তো এই ছিল আমার কাছে মাহাদির জামিন শুনানির পর সবশেষ তথ্য। সনি, আপনাকে ধন্যবাদ। শীতের তীব্রতা উপেক্ষা করে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসছেন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আপনি তো সকাল থেকেই জিয়া উদ্যানে অবস্থান করছেন, এখন কি অবস্থা দেখছেন জানাবেন?
শ্রাবন্তী, সকাল থেকে যদি বলি, বিশেষ করে ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু আসলে মানুষের পদচারণায় ভরে উঠেছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে কিংবা বিভিন্ন ব্যানার নিয়ে তারা কিন্তু আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। আমি যদি দেখাই আমার পাশের যে চিত্রটি, বিশেষ করে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছেন অনেকে। জানাজায় অংশ নিতে পারেননি, তারা কিন্তু আসছেন এবং সাধারণ মানুষ যারা আর কি, বিশেষ করে তারাই কিন্তু সকাল থেকেই এখানে ভিড় জমাচ্ছে। দূর দূরান্ত থেকে আসছে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে, সেখান থেকেও আসছেন। তবে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টাও করেছিলাম, যে বিশেষ করে তারা বলছেন এমনটি, আপসহীন এই মানুষটি, তাকে এই বিশেষ করে যে নির্যাতন করা হয়েছে, দীর্ঘদিন তিনি নির্যাতিত হয়েছে, তারপরেও তিনি কখনো দেশের মানুষকে ছেড়ে তিনি যাননি, সুযোগ থাকলেও। সব কিছু মিলে যদি বলি যে ভিড় তো আছেই এবং সূর্য উঠছে। আমি একটু কথা বলার চেষ্টা করব আমার পাশে। আপনি কোত্থেকে এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। কখন এসেছেন? আমি এই যে সকালে এসেছি, শুধু আপনার এই খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। মানে আমি খুব ছোটতেই আমি চাঁপাইনবাবগঞ্জে দেখেছিলাম, আমাদের এলাকায় গেছিল ত্রাণ দিতে, তখন থেকে আমি খালেদা জিয়ার ভক্ত, আমি তাকে ভালোবাসি, এই জন্যই ছুটে চলে এসেছি। আপনার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি কাজের জন্য, তাই আজকে আপনার এসেছেন? জি, একা এসেছি আমি। শ্রাবন্তী, আমি কথা বলছিলাম সেই সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছুটে আসা একজন ভক্ত বলা যেতে পারে, তার সাথে তিনি জানাচ্ছিলেন, কিন্তু আপনি শুনলেন যেমনটি, যে ছোটবেলায় তিনি দেখেছিলেন, তবে জানাজায় অংশ নিতে না পারলেও তিনি তার কবর জিয়ারত করতে কিন্তু সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছুটে এসেছেন। আমি যদি দেখাই আমার আশপাশের চিত্রগুলো, বিশেষ করে যে সব কিছু মিলে যদি বলি, যে এখন পর্যন্ত লোকজন কিন্তু আসছে এবং সূর্য ওঠা শুরু করেছে এবং আরও লোকজন আসবে। তবে সর্বশেষ জানাচ্ছিলাম জিয়া উদ্যান থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের দিন শেষ হয়েছে আজ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ সারা দেশে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ চলে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বগুড়ায় বাতিল হলেও ঢাকায় বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে বাতিল হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র। ঢাকা মহানগরের 13টি আসনে 119 জনের মনোনয়নপত্র বৈধ এবং 54টি বাতিল এবং একটি স্থগিত করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামীকাল থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে 18 জানুয়ারির মধ্যে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আজ শেষ হচ্ছে যাচাই বাছাই রীতি অনুযায়ী, এর পরবর্তী কার্যক্রম কি হতে পারে, কি অবস্থা দেখছেন? মহানগর ও জেলার যে 20টি আসন রয়েছে তার মধ্যে এই 13টি আসন রয়েছে সেগুনবাগিচা রিটার্নিং অফিসার কার্যালয়ে, এবং ঢাকা জেলা বিভাগে যে 5টি আসন রয়েছে, এবং নির্বাচন কমিশন ভবনে 2টি আসন রয়েছে। এই সেগুনবাগিচা এখানে 13টি আসন রয়েছে। এখানে আসনের মধ্যে একজন মাত্র প্রার্থী যাদেরকে স্থগিত করা হয়েছে, এবং মোট সংখ্যাটা যদি জানিয়ে দিই, ঢাকা জেলা এবং মহানগরে মোট 253 জন প্রার্থী মনোনয়ন কিনেছিলেন। তার মধ্যে 171 জনের এই মুহূর্তে স্থগিত করা হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে তারেক রহমান ঢাকা 17 আসন থেকে মনোনয়ন পেয়েছেন, এবং একই সাথে 15 আসন থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মনোনয়ন পেয়েছেন। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ এবং পরিচিত মুখ এখানে আসন পেয়েছেন। তবে আমি বলে রাখি, আজকে শেষ দিন, যে মনোনয়ন যাচাই বাছাই পর্বের যে শেষ দিন, সেটা 6টা নাগাদ পর্যন্ত অফিসিয়ালি চলবে। তবে বলাই যায় যে গতকালকে যে এখানে যাচাই বাছাইয়ের প্রায় শেষ মুহূর্তের কাজ এখানে হয়েছে, এবং একই সাথে নির্বাচন কমিশনের এই কমিশন ভবনের যে সেখানে যে মনোনয়ন যাচাই বাছাই করার কথা রয়েছে, সেখানে এখন পর্যন্ত কোনো স্থগিত কেউ হননি, কোনো প্রার্থী। এবং এই মুহূর্তে আমি রয়েছি সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। এখানে এখন খুব একটা কোনো ভিড় দেখা যাচ্ছে না, এখানে কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেননি। তবে আজকে যেহেতু অফিসিয়ালি শেষ দিন,
সো এই শেষ দিনকে ঘিরে হয়তো আর কিছুক্ষণ পরেই হয়তো একটি জমজমাট এখানে প্রার্থীদের জমজমাট একটা পদচারণা হবে এবং তারা হয়তো আমাদের সাথে কথা বলবে। তবে এখন আমরা অপেক্ষা করছি, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, তাদের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সানি, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি আসন থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচনে কখনো পরাজিত না হওয়া খালেদা জিয়ার মৃত্যু বড় ধাক্কা দলটির জন্য। তবে আসন 3টির বিএনপি মনোনীত প্রার্থীরা জানালেন ধানের শীষের শক্ত অবস্থানের কথা। বেগম জিয়ার সম্মানে ধানের শীষকে জেতাতে প্রস্তুত দলের নেতাকর্মীরাও। এবার বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচন করার কথা ছিল চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার। তার চিরপ্রস্থানে বিএনপিকে আসন 3টিতে ভরসা রাখতে হচ্ছে বিকল্প প্রার্থীতে। বিএনপির ঘাঁটিখ্যাত বগুড়া ৭ আসন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে 5 বার নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয় পান আপসীর নেত্রী খালেদা জিয়া। আবারও প্রিয় নেত্রীর প্রার্থিতার খবরে আশায় বুক বেঁধেছিলেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে বাংলার আকাশে ধ্রুবতারা খালেদা জিয়ার মৃত্যুতে আশাহত হন তারা। তাই ধানের শীষের পক্ষে গণজোয়ার তোলে ভোটের লড়াই জয়ী হয়ে তাদের প্রিয় নেত্রীকে উৎসর্গ করতে মরিয়া বগুড়াবাসী। তার যে রেখে যাওয়া আদর্শ, চেতনা, অনুপ্রেরণা, এটি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের প্রার্থী তো রয়েছে, সাধারণ মানুষ তারা মনে করে বেগম খালেদা জিয়াকে ভোট দিচ্ছে। এই আসনে এবার ধানের শীষের লড়াই করবেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। আরও 4 জন মনোনয়নপত্র জমা দিলেও মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। তবে তাকে মাথা ব্যথার কারণ মনে করছে না বিএনপি। দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত করে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর শ্রদ্ধা রেখে তাকে অনুসরণ করে আমি যেন কাজ করতে পারি। পৈতৃক নিবাস ফেনী 1 থেকেও 5 বার নির্বাচন করেন মহাকাব্যের সমাপ্তি টেনে অন্তিম যাত্রায় যাওয়া বেগম খালেদা জিয়া। প্রতিবারই তাকে বেছে নেন ভোটাররা। খালেদা জিয়ার অবর্তমানে এবার এই আসনে ধানের শীষের হাল ধরেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তাকে জেতাতে 1-8টা দলের নেতাকর্মী। আসনটিতে আরও প্রার্থী থাকলেও জনমত অনেকটাই ধানের শীষের পক্ষে, এমন আভাস দিচ্ছেন স্থানীয়রা। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো যাতে ওই প্রার্থীর মাধ্যমে সমাপ্ত করা হয়। জনাব রফিকুল আলম মজনু ভাই যোগ্য প্রার্থী, যোগ্য হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দিয়েছিলেন। এই আসনে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই বলে জানালেন বিএনপির প্রার্থী। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে ধানের শীষের প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, বিএনপির প্রার্থী। ইনশাল্লাহ আগামী দিনে মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে। এবারই প্রথম দিনাজপুর 3 আসনে প্রার্থী হন বেগম খালেদা জিয়া। তাতে উন্নয়ন হবে এমন আশায় বুক বেঁধেছিল এলাকাবাসী। সে আশায় ছেদ পড়লেও ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের উপর আস্থা ভোটারদের। আমরা কাজ করব, সর্বোচ্চ ভোটে আমরা ইনশাআল্লাহ তাকে জয় করব। এই আসনে জামাত, ইসলামী আন্দোলন ও জাপার প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন অনেকে। তবে জয় ছিনিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবার কথা বলছে তৃণমূল বিএনপি। ধানের শীষ 3 আসন থেকে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করবে। সব ভেদাভেদ ভুলে শুধুমাত্র ধানের শীষে খালেদা জিয়ার ছবি আঁকতে চান বিএনপির প্রার্থী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবর্তে যে প্রার্থী তাকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত করে নিয়ে আসবে দিনাজপুরবাসী। নির্বাচিত হলে খালেদা জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকেই নতুন পথ চলা শুরু করতে চান এসব প্রার্থীরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শুধু বিএনপির নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকেই। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন তার এই ফিরে আসা যেমন আশাব্যঞ্জক, তেমনই আগামীর বাংলাদেশের পথে বড় চ্যালেঞ্জিং। শুধু কি তাই, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের পাশাপাশি আছে দল ছাপিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলার লড়াইও। আর সবশেষ বাকি হারানোর পর সামনে আরও দৃঢ়তার সাথে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। মায়ের যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে নেমে ওদিনই গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য নানা বার্তা দেন তিনি। I have a plan for the people of my country, for my country. নানা ঝুঁকি আর সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা ছিল এক বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন সামনের পথটি তার জন্য বড়ই বন্ধুর। আমার মনে হয় যে তারেক জিয়ার এই 17 বছর ইট ইজ নট এ বিগ লস। আমি মনে করি তার দলের জন্য বড় লস না,
তিনি একটা ভালো নেতা হিসেবে তিনি দেশেই ফিরছেন বলে আমার মনে হয়। যে তিনি কি দলের নেতা, তিনি দেশের নেতা কিনা, তো সেটা তিনি দেশের নেতা তখনই প্রমাণিত হবে যখন তিনি এখন তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। তাকে প্রমাণ করতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন কিছু নিয়ে আসতেছেন। তাকে প্রমাণ করতে হবে দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা কেউ ভাবে না। তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা অন্যরা কেউ ভাবে না। কেউ কেউ মনে করেন সামনের দিনগুলোতে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে নানামুখী ষড়যন্ত্র। দলীয় বৃত্তের বাইরেও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, যেটাকে বলে জাতির নাড়ির খবরটা বোঝা, সেই চেষ্টাটা ওনাকে করতে হবে এবং সেই অনুযায়ী, সেই পালস অনুযায়ী তাকে কথাবার্তা বলতে হবে, নীতি নির্ধারণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এইটাই হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেকের মতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা তারা বলছেন, প্রায় সকলেই বলবেন, কিন্তু এটা মানে দৃষ্টান্তমূলকভাবে বাস্তবে রূপান্তর করতে হবে। কারোর প্রতি ভয় করুণা না করে নিজের দলের মধ্যে থেকে সেটা শুরু করতে হবে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে মাথার উপর ছায়া কমে যায় তারেক রহমানের। ফলে এইসব চ্যালেঞ্জ তার জন্য আরও কঠিন ও বন্ধুর হবে বলে মনে করছেন অনেকে। তবে মায়ের শেষ সেখান থেকে শুরু করতে হলে নিতে হবে অতি সতর্কতা, মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে, এমনটাই মত বিশ্লেষকদের। তবে ভবিষ্যতের জন্য তারেক রহমানকে দল ছাপিয়ে হয়ে উঠতে হবে দেশের নেতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শোককে পরিণত করতে হবে শক্তিতে। মায়ের অনুপ্রেরণা আর বাবার আদর্শ নিয়ে কত দ্রুত সেটি সম্ভব করতে পারেন তিনি, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।